দাদা কিন্তু একটা সময় খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যে সব ছাগল মারা গেছে আর ছাগল খাবার করে কী হবে। তারপরে কিন্তু প্রশিক্ষণ নয়, উনি কিন্তু এখন ভেটেরিনারি ডাক্তার বিভিন্ন এলাকায় মানে এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরেও কিন্তু চিকিৎসা করে। সেই চিকিৎসা মানুষকে এমনভাবে দিচ্ছে যাতে ছাগল খামার করে কেউ না কোনো ক্ষতি হয়। নর্মালি যারা ফার্ম করেছে অত কিছু প্রশিক্ষণ তারা জানে না, তাদেরকে আমি এগুলো প্রাথমিক চিকিৎসা হিসেবে বলছি। মানে ঘরোয়া ট্রিটমেন্ট এগুলো মানে কার্যকারী খুব পেট ফেপে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি সেখানে হয়তো নিডল দিয়ে হাওয়াটা বার করি। সবাই তো পারবে না, হয়তো পারবে না, কোন জায়গাতে ফুটা দেবে সবাই পারবে না। সেক্ষেত্রে কি করবে, একটা কাঠি নিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দেবে, যত সে কাঠিটাকে চিবাবে মুখটা নড়বে, সেক্ষেত্রে গ্যাসটা তত বেরোবে। যখনই ছাগল ড্রাই খাবার খাবে তখনই তার জলের একটু চাহিদা থাকবে। ড্রাই খাবারটা যখনই পেট ভরে সে খাবে, যখনই জলটা খাবে তখনই একটা গ্যাসের সমস্যা হবে। এটা অ্যাসিডোসিস হতে পারে, অ্যালকোসিসও হতে পারে। আচ্ছা, বাঁ দিকে যখন জল জমবে নড়বে তখন এটা অ্যাসিডোসিস, আর ডান দিকে হয় অ্যালকোসিস। তো জানাজা খাবার খাইয়ে ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা জল না দেওয়াটাই বেটার। অনেক সময় অনেকজনা কি করে যে হয়তো ছাগলের পাতলা পায়খানা করছে, হয়তো ধরেন দানাদার খাবার খেয়ে নিচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না। সকাল থেকে ছাগলটা প্রচুর পাতলা পায়খানা করছে, কি করলে একটা পাতলা পায়খানা ওষুধ খাইয়ে দিল, অ্যান্টিবায়োটিক, পাতলা পায়খানাটা বন্ধ হয়ে গেল, পেটটা থেকেই গেল, রেকটমটা পুরো শুকিয়ে গেল। সেসব ছাগল কি হয়, বাঁচানো অসম্ভব হয়ে যায়। ব্লটের সমস্যাটা এখন বেশি। এই যে আপনি বলছেন পেটে জল জমা, পাতলা পায়খানা আর এই জল জমা, এই যে ঠান্ডা সর্দিটা বেশি। কিন্তু নেক্সট টাইম যখন জানুয়ারি মাস ঢুকবে তখন কিন্তু পিঁপড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি চান্স। ছাগলের যত রোগ সব এবার শীতকালেই বেশি, কারণ ছাগল দিয়ে দুটো সমস্যা, একটা হচ্ছে কৃমি আর একটা হচ্ছে ঠান্ডা। এই দুটো সমস্যা যদি কেউ এড়িয়ে চলতে পারে তবে সে ফার্মে ডেভেলপ করতে পারে। হয়তো আমি খামারের ভাইদের জন্য বলছি, কোনো ছাগল হয়তো বেশি দানা খেয়ে নিল, জল খেয়ে নিল, পেট প্রচণ্ড ফেপে গেছে, ব্লটের সমস্যা ম্যাক্সিমাম ফার্মে হয়ে থাকে। পাতলা পায়খানা, ব্লটের সমস্যা আপনাকে এমার্জেন্সি ওষুধ হিসাবে সবসময় স্টকে রাখতে হবে। ঠিক আছে, ব্লটের সমস্যা যখন হলো তখন ব্লটের অনেক সিরাপ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সিরাপ আছে। তো একটা নাম বলুন। হ্যাঁ, যেমন হিম ব্লট আছে, ব্লট কোন আছে, ব্লটোসিল আছে, যেটা সব জায়গাতে অ্যাভেলেবেল। ব্লটোসিল, হিম ব্লটটা সব জায়গায় হিমালয় কোম্পানি। ব্লট কোন আছে, ওটা কত ml খেতে পারে? আজকে না হলে 8 বছর আগে, দর্শক 8 বছর আগে নাহলে অনেক ছাগল এর কিন্তু হতো, কারণ উনি যখন শুরু করেছিলেন কতগুলো নিয়ে শুরু হয়েছিল? তাই 16টা নিয়ে শুরু করেছিলাম। তো 16টা দিয়ে শুরু হয়েছিল 8 বছর আগে, মানে বুঝতে পারছেন কতটা কিন্তু ছাগল হওয়ার কথা। কিন্তু আরেকটা ডেঞ্জার অসুখ আছে, নিউমোনিয়া ব্রঙ্কাইটিস। আচ্ছা, দেখবেন ছাগলের পেটটা সেই ঢোকাবে, পেটটা খুব ঢোকাবে, ওইটাতে কিন্তু ছাগল খুব মারা যায়। ওটা কি হয়, যখন নাকে এসে নিঃশ্বাসটা নিতে পারে না, ওই শ্বাসটা নিতে ইনফেকশন হয়ে যায়। বহু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি, আমিও যেহেতু এটাকে খুব ভালোবাসি, তো আমার কিছু কিছু খামারি আমি দেখেছি, সেসব খামারি দাদা কোনো অসুখ বিসুখ হয় না, ছাগল মরে না। মানে এটা ঠিক বুঝতে পারে না, তাদের শুধু সেখানেই হয় না নাকি তারা বলতে চায় না? শোনেন বলি, যার যে জীব, যার প্রাণ আছে, তার শরীরে অসুখ আছে। একটা নতুন ধরেন ইউটিউব থেকে একটা নতুন দেখলো, সে ভেবে নিল যে না আমি এটা আমার ইন্টারেস্ট হয়ে গেল, আমি ছাগলের ফার্ম করবো। তাকে যদি 10টা বা 20টা ছাগল দেওয়া হয়, সেই সময় যদি নিম্নচাপ লেগে যায়, 10 দিন যদি বৃষ্টি হয়, টানা বৃষ্টি, পাগল হয়ে যাবে, সে পাগল হয়ে ঘর ছেড়ে পালিয়ে যাবে, আর সে বিক্রি করতে বাধ্য হবে। আমি ইউটিউবের মাধ্যমে বুদ্ধিটা পেয়েছিলাম, কিন্তু কাজে লাগিয়েছি। কিন্তু বর্তমানে আমার এখন এতগুলো ছাগলে কেউ বিশ্বাস করবে না, এতগুলো ছাগলের পার ডে খরচা হয় আমার 190 টাকা। ফার্ম করতে গেলে যদি প্রত্যেকদিন ডাক্তার হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্ম চালানো সম্ভব হবে না। আপনি তো একটা চিকিৎসক, মানে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ভিজিট চার্জ নেন। হ্যাঁ, কম বেশি তো নিতে হয়। হ্যাঁ, কম বেশি নিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি একটা ফার্মে বারবার গিয়ে, ধরুন বারবার পরে প্রত্যেক দিন বা হয়তো 2-1 দিন ছাড়া যদি যেতে হয়, তো সেই ক্ষেত্রে তার ফার্মের তো অবস্থা খারাপ হয়ে যাবে, যে ফার্মার। অবশ্যই হবে। একটাই শুধু পিপিয়া, গোট পক্স আর এফএমডি কিন্তু ছাগল অসুখ নয়, অনেক অসুখ আছে, যেমন অ্যাসিডোসিস আছে, ব্লটের সমস্যা আছে, পাতলা পায়খানা আছে, কৃমির সমস্যার জন্য ছাগল অনেক মারা যায়। তারপরে একটা গিট বলে একটা অসুখ হয়, যেটা মাথাতে শিঙের মধ্যখানে যে কৃমিগুলো লার্ভা করে একটা পোকা টাইপের জমে যায়, সেটা একটা অসুখ আছে। তারপরে যে ফেসিয়াল যেটা বললাম, ফেসিয়াল যেটা প্যারালাইসিস আছে, ওইটাকে ডেঞ্জার অসুখ, ওই রিকভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে ওটা সিমটমটা কী হবে? ছাগল পালন করবো, মানে এটা কেন? বেকারত্বের সমস্যা, বেকারত্বের সমস্যার জন্য ছাগল পালন করবো। যেহেতু আমি বিএ পাস করেছি, ডিএড করা আছে। আচ্ছা, তো আগে আমার ডিফেন্সে যাওয়ার খুব সম্ভব ছিল আর কি, তো বাড়ি থেকে যেতে দেয় না। নমস্কার প্রিয় খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজকে কিন্তু আমি চলে এসেছি বীরভূম জেলায়। প্রত্যেকটি ছেলের স্বপ্ন থাকে প্রতিষ্ঠা করব, কিন্তু আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রায় 8 বছর আগে একটি খামার শুরু হয় মাত্র 15 থেকে 16টা ছাগল দিয়ে,
সব পিপিআরে মারা গিয়েছিল এই খামারে, একটা মাত্র বেঁচে ছিল এবং বিভিন্ন গ্রামে গিয়ে সে ব্রিডিং করিয়ে এবং আজকে তার ফার্মে প্রায় 40টার ওপরে ছাগল। সেই সব তথ্য কিভাবে সেই জিনিসটাকে তুলে ধরলো বা কি অসুবিধার মধ্যে পড়েছে সমস্তটা থাকবে এই ভিডিওর মাধ্যমে। তা চলুন খামারের সঙ্গে পরিচয় করাবো এবং তিনি তার জেদে বা তার এই খামারটা দাঁড় করাতে গিয়ে তিনি এখন চিকিৎসক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছে সরকারি প্রকল্পে এবং 2 বছর ধরে, এবং জানাবো বা দেখাবো যে ছাগল খামার আসতে গেলে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। তো চলুন ভিডিওটা শুরু করি এবং জানাই। দাদা নমস্কার, একটু ঢুকি একটু। আচ্ছা, মানে বাড়িতেই ফার্ম নাকি? হ্যাঁ বাড়িতে। আচ্ছা বাহ, একটু যদি আপনার মানে পরিচয়টা দিতেন একটু ভালো হতো। আমার নাম হচ্ছে সামিন শেখ, গ্রাম হচ্ছে লাভপুর, মহগ্রাম ব্যাপারীপাড়া, লাভপুর থানার অন্তর্গত। বীরভূম জেলা তো? হ্যাঁ বীরভূম। বীরভূম না? আচ্ছা, এখন তাহলে বর্তমানে তাহলে কতগুলো ছাগল আছে আপনার? প্রায় 40+ আছে। 40+। পুরো একদম পুরো বাড়ির সঙ্গেই করেছেন নাকি? হ্যাঁ বাহ, খুব সুন্দর। ছাগলগুলো খুব সুন্দর। এগুলো সব কি আপনি ঘরের ছাগল নাকি? হ্যাঁ সব ঘরে। আচ্ছা, যেটা এটা শুনছিলাম যে আচ্ছা আপনি কত বছর ব্যবসা করছেন? আমার শুরুটা 2015 সাল থেকে। 2015 সাল? হ্যাঁ, মানে আজকে প্রায় 8 বছরের ওপরে। 8 বছর আগে আমি শুরুটা করেছিলাম। আচ্ছা ইউটিউবের মাধ্যমে থেকেই শুরুটা হয়েছিল। আচ্ছা বা তখন আমার অত কিছু ছাগলের মানে পরিচর্যা বিষয়ে এগুলো কিছু জানতাম না, চিকিৎসা সম্বন্ধে অত কিছু জানা ছিল না। আচ্ছা, তো সেই কারণে আমার অনেক ছাগল মারা যায়। পিপিআর ছাগল মানে সবগুলো ছাগল মারা গেছে নাকি? সব প্রায় সবই মারা যায়, শুধু একটা ছিল। কোন ছাগল ছিল একটা? যেটা ছিল এই যে আমার দেখাচ্ছি, এইটা এই ছাগলটা বেঁচেছিল শুধু এটা ছিল। মানে 8 বছর আগে যে ছাগল খামারটা শুরু হয় সেটা হচ্ছে এই একটাই শুধু বেঁচে ছিল, আর কিন্তু এইটা বেঁচে ছিল। আচ্ছা আর ওটা খাসি ছিল, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা। বাকি ওর থেকে আমি আস্তে আস্তে এখন যে আমরা যা দেখছেন বর্তমানে, মানে একটা থেকে সবই ছাগল এসছে আর কি? একটা থেকে সব কিছু। আচ্ছা, আর মোটামুটি এই যে মানে মেল মানে ফিমেলগুলো এগুলো সব মানে বাইরে থেকে ব্রিডিং করাতে লাগে, মানে ব্রিডিং করাতে কীভাবে? আমি তো চিকিৎসা করি ভেটেরিনারি, তো সেক্ষেত্রে আমি বহু জায়গাতে ভালো বিটা দিলে সেখানে টোটো ভাড়া করে আমি নিয়ে গিয়ে ব্রিডিং করে নিয়ে আসতাম। ব্রিডিং ওখানে যেতেন না? ওখানে গিয়ে ব্রিডিং করে নিয়ে আসতাম। বাহ। আচ্ছা, আপনি বললেন যে এটা আপনি 8 বছর আগে শুরু করেছিলেন, সব ছাগল তখন সব মারা গেছিলো পিপিআরের জন্য। হ্যাঁ পিঁপড়ার জন্য মারা গেছে। তো তখন কি আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন? না প্রশিক্ষণ নিয়ে নাই, তো ওই মারা যাওয়ার পর থেকে আমার প্রশিক্ষণ নেওয়াটা যে ঠিক হবে ওটা ভাবলাম, নিজে পরিকল্পনা নিলাম যে আমি আগে শিখবো, তারপর আবার নতুন করে ফার্মটা স্টার্ট করবো। সেই জন্য আমি প্রশিক্ষণটা ভালো করে শেখার জন্য কিন্তু ছাগলটা সেভাবে বাড়ে নাই, যে এটা থেকে আস্তে আস্তে বাড়বে। সব প্রশিক্ষণটা একটু সময়, যেহেতু সরকারিভাবে করেছি, 2 বছর সময় নিয়েছে, তো ওখান থেকে আস্তে আস্তে প্রশিক্ষণ করতে বাড়ি থেকে একটা দুটো হতে আমি কিন্তু বিক্রি করে নাই, কিন্তু যা বিক্রি করেছি ওই খাসি সেল করেছি আমি, কিন্তু ফিমেল একটাও ফিমেলটা কোনো একটাও একটা ফিমেল সেল করে না। আজকে না হলে 8 বছর আগে, দর্শক 8 বছর আগে নাহলে অনেক ছাগল এর কিন্তু হতো, কারণ উনি যখন শুরু করেছিলেন কতগুলো নিয়ে শুরু হয়েছিল? তাই 16টা নিয়ে শুরু করেছিলাম। তো 16টা দিয়ে শুরু হয়েছিল 8 বছর আগে, মানে বুঝতে পারছেন কতটা কিন্তু ছাগল হওয়ার কথা। কিন্তু আজকে এসে দেখছি প্রায় 40টা ছাগল, কারণ উনি খাসিগুলো যা বিক্রি করেছে মানে ফিমেলগুলো রেখে দিয়েছে, কারণ নিজে একটা ফার্মটাকে চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন যে সেই থেকে আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করব। আচ্ছা, আপনি কি মানে যেসবগুলো সেল করেছেন মানে আপনি কাটিংয়েই মাল ছেড়েছেন নাকি? হ্যাঁ কাটিংয়ে ছেড়েছি। কাটিংয়ে ছেড়েছেন? আমাদের লোকাল যে দাম পেয়েছেন? হ্যাঁ দাম মোটামুটি পেয়েছেন? মোটামুটি পেয়েছি, সেরকম ভাবে পাননি না? আচ্ছা, মোটামুটি আপনি মূলত কি খরচা করেন কি? খরচা বলতে আমার ছাগল ম্যাক্সিমাম গ্রেজিং করে, একটা খাবার ওদেরকে যে খাওয়াচ্ছি সামনে দেখতে পাচ্ছেন, এটা খিচুড়ি করে খাওয়ায়। মানে এই যে এতে খিচুড়ি রয়েছে? মানে আগে আমি ভুসি খাওয়াতাম, আচ্ছা, ঘাসও ছিল। আচ্ছা, এখন আমার বর্তমানে ঘাসটা একটু দূরে যেহেতু জমি, সেজন্য ঘাসটা লাগানো সম্ভব হচ্ছে না, ওই জন্য আমি এই খিচুড়িটা ওদেরকে প্রথমে খাওয়ানোর সময় একটু ব্লডের সমস্যা হতো, হজমের সমস্যা হতো একটু, এখন অভ্যাস হয়ে গেছে ওদের। তো আমি ভুট্টা আর ওই চালের যে ভুট্টা হয় সেটা রান্না করে ওরা 7টা 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায় সকালে। এতে কি আর কোনো সমস্যা হবে না? এতে আর সমস্যা হয় না। প্রথমে 1 মাস সমস্যা হয়েছিল, একটু ব্লডের সমস্যা হতো, পাল্লা পায়খানা করতো, এখন আর কোনো সমস্যা হয় না। ওই ছোটো থেকে হয়ে বাচ্চাগুলো দেখছে কীভাবে খাচ্ছে, সমস্যা। আমি কিন্তু দর্শক এখানে একটা কথা বলি আর কি, এই দাদা কিন্তু একটা সময় খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যে সব ছাগল মারা গেছে, আর ছাগল খাবার করে কি হবে।
তারপরে কিন্তু প্রশিক্ষণ নয়, উনি কিন্তু এখন ভেটেরিনারি ডাক্তার বিভিন্ন এলাকায় মানে এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরেও কিন্তু চিকিৎসা করে। সেই চিকিৎসা মানুষকে এমনভাবে দিচ্ছে যাতে ছাগল খামার করে কেউ না কোনো ক্ষতি হয়, তার জন্য কিন্তু আজকে উনি এই জায়গায়, কিন্তু ওনার এর থেকে বেটার ইনকাম করছে প্রশিক্ষণ মানে ওই ডাক্তারি করে। তাতেও কিন্তু এই খামারটা বন্ধ করে না, খামার ছাগলগুলো কিন্তু ভালোবাসে, এরকমের জন্য কিন্তু খামারটাকে দাঁড় করে রেখেছে। আচ্ছা দাদা, আপনি তো বিভিন্ন জায়গায় কেউ মানে চিকিৎসা করছেন, তো ছাগল খামারে কোনটা বেশি মানে দেখছেন যে কোনটা বেশি ক্ষতি হতে পারে, বা আপনি কিভাবে সেই সময়টা অতিক্রম করে বা কোন কোন দিকে ফোকাস করে আজকে এই জায়গা দাঁড় করি? ছাগল ম্যাক্সিমাম যদি কেউ ফার্ম করতে চায় তাকে ছাগলের পরিচর্যা মেন ব্যাপার হচ্ছে খাবারটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, পেট ভরে থাকে খাবার দিতে হবে। আচ্ছা, তাতে ঘাস বা মানে ঘাস খাওয়ালেও গেজিং করে ছাগলটা ভালো থাকে, তো তাকে কিন্তু দানাদার খাবারটা ম্যাক্সিমাম দিতে হবে, কারণ শরীরে প্রোটিনটা যেন ঠিক ঘাটতিটা না থাকে। আচ্ছা, আর ভ্যাকসিনেশনটা অবশ্যই পিপিয়া বোটপক্সটা এমনি করতেই হবে, অবশ্যই করতে হবে, কারণ ওটা না ছাড়া ফার্ম করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে যেহেতু এটা মহামারী রোগ, পিপিআর ভ্যাকসিনটা বছরে 2 বার করলে সব থেকে বেটার, আর পক্সটা 1 বার করলে হবে, অসুবিধা নেই। আচ্ছা, আর খুঁড়িয়াটা এফএমডিটা করতেও পারে, না করলেও কোনো অসুবিধা নেই, ছাগলের সেরকম ক্ষতি এফএমডি না হয় না। আচ্ছা দাদা, আমি একটা ছোট একটা প্রশ্ন করি, যে এখন দেখতে পাচ্ছি প্রায় ফার্মে বা প্রায় আমাকে ফোন করে যে ছাগলের পেটে জল জমে যাচ্ছে, মানে এটা ঠিক কি কারণ আমাদের দর্শকের যদি বলতে? ওইটা ম্যাক্সিমাম কারণ হচ্ছে যে যেসব খাবারে যেসব ব্রিডিং ফার্মগুলো করেছে, তারা বেশিরভাগ দানাদার খাবারটা বেশি খাওয়াচ্ছে, আচ্ছা, বিচুলি খাওয়াচ্ছে, তাতে ভুসি অনেকটা মিস করছে। যখনই ছাগল ড্রাই খাবার খাবে তখনই তার জলের একটু চাহিদা থাকবে, ড্রাই খাবারটা যখনই পেট ভরে সে খাবে, যখনই জলটা খাবে তখনই একটা গ্যাসের সমস্যা হবে, মানে অ্যাসিডোসিস হতে পারে, অ্যালকোসিসও হতে পারে। আচ্ছা, বাঁ দিকে যখন জল জমবে নড়বে তখন একটা অ্যাসিডোসিস, আর ডান দিকে হয় অ্যালকোসিস। আচ্ছা, তো দানাদার খাবার খাইয়ে ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা জল না দেওয়াটাই বেটার। যখন একটা ছাগল দানাদার খাবার খাবে তার কিন্তু জলের চাহিদাটা প্রচুর পরিমাণে হবে, সে কিন্তু জল খুঁজে বেড়াবে। আপনাকে খেয়াল রাখতে হবে যেন জলটা সে যেন 1 ঘন্টা বা আধ ঘন্টা না খায়। এবার ঘাস টাস খেলে সেরকম সমস্যা হয় না, যখনই শুকনো খাবার খাবে সে জল খেলে যখনই জলটা খাবে তখনই কিন্তু ওই সমস্যাটা হবে। আচ্ছা, এই যে জল জমা রোগটা কি এটা কি এই সময়টা বেশি হয়? এই সময় বলতে ওটা কোনো সময় নেই, সব সময় হতে পারে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এখন এই সময় হয় যাদের ছাগল ধরুন গ্রেজিং করে বা এমনি সচরাচর যারা ঘরে 2-1টা ছাগল পালন করে, তাদের ক্ষেত্রে যে ধান এখন ধানের সময় ধান খেয়ে নিচ্ছে, এই সমস্যাটা হতে পারে। বা হয়তো অনেকজন এখন ময়দা খাওয়াচ্ছে, যেটা মানে রেশনের যে ময়দাটা পাওয়া যাচ্ছে প্রায় মানুষ এখন খাওয়াচ্ছে, চালের সঙ্গে মিক্স করে খাওয়াচ্ছে, জল খেয়ে নিচ্ছে, ঠিকঠাক জানছে না, জল খেয়ে নিচ্ছে, ওই অ্যাসিডোসিস হচ্ছে। প্রায় এখন ওই সমস্যাটা এখন দেখা দিচ্ছে, অ্যাসিডোসিস আর অ্যালকোসিস, জল জমে যাওয়াটা। হ্যাঁ। আচ্ছা, সামনে শীত, মানে এখন শীত চলছে, আপনাদের এলাকায় কোন ছাগলের বেশি এফেক্ট হচ্ছে? সামনে শীত, তো কোন মানে কি সিমটম বেশি আসছে বা কোন দিকটা ছাগলের এখন বর্তমানে সিমটম, যেহেতু আমি চিকিৎসা করি 5টা গ্রাম যাচ্ছি, এখন বর্তমানে আপনার সমস্যা ঠান্ডা, সর্দি, জ্বর, ঠিক আছে, আর এই ব্লটের সমস্যাটা এখন বেশি। এই যে আপনি বলছেন পেটে জল জমা, পাল্লা পায়খানা, আর এই জল জমা, এই যে ঠান্ডা সর্দিটা বেশি। কিন্তু নেক্সট টাইম যখন জানুয়ারি মাস ঢুকবে তখন কিন্তু প্রিপেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি চান্স থাকে। ছাগলের যত রোগ সব এবার শীতকালেই বেশি, কারণ ছাগল দিয়ে দুটো সমস্যা, একটা হচ্ছে কৃমি আর একটা হচ্ছে ঠান্ডা। এই দুটো সমস্যা যদি কেউ এড়িয়ে চলতে পারে তবে সে ফার্মে ডেভেলপ করতে পারে। তো জীবন কাহিনী শুনলাম মোটামুটি, তো হঠাৎ ছাগল পালন করব মানে এটা কেন? বেকারত্বের সমস্যা, বেকারত্বের সমস্যার জন্য ছাগল পালন করব। যেহেতু আমি বিএ পাস করেছি, ডিএড করা আছে। আচ্ছা, তো আগে আমার ডিফেন্সে যাওয়ার খুব সব সম্ভব ছিল আর কি, তো বাড়ি থেকে যেতে দেয় নাই, মামাকেও যেতে দেয় নাই সেই জন্য। তো এখন যে মার্কেটিং, আগে আমি মানে নটকন দোকানও করেছিলাম, তো ওইটাও আমার ঠিক ভালো লাগতো, কিন্তু আমি সব মানুষের ভিতরে একটা ট্যালেন্ট থাকে, যে সে খুঁজে পায় সে উন্নতি করতে পারে। তো যেহেতু এখন কম্পিটিশনের বাজার, সেজন্য ব্যবসাটা ঠিকভাবে হয় নাই। তো আমি যে রাতে শুয়ে শুয়ে ডিসিশন নিলাম যে আমি কী একটা করবো যাতে কেউ মানে কম্পিটিশনের মধ্যে না আসতে হয় আমার। তো সারা থেকে চিন্তা ভাবনা করে এদের প্রতি একটা আমার টাচ আছে ছোটো থেকেই। তুই ছাগল বলে নয়, মানে সমস্ত রকমের পশু পাখিকে আমি ভালোবাসি। আচ্ছা, গরু মানে এমন কোনো পশু নয় যে আমি পুষি না। পায়রা পুষেছি, পায়রা এখন বর্তমান আছে আমার বাড়িতে, টিয়া, যত রকমের পশু পাখি আছে, খরগোশ, গরু, হাঁস, মুরগি সবই পুষেছি, ওদের প্রতি একটা ভালোবাসা আছে। তো যখন আমি এটা দেখলাম যে আমার এদের প্রতি একটা ভালোবাসা, সেটা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো আর কি, এই হিসাবে আমার ফার্মে আসা। তো আমি ইউটিউব দেখে ভিডিও থেকে করে ফার্স্ট আমাকে বললাম যে শুরু করেছিলাম, ইউটিউবে ভিডিও প্রচুর দেখতাম যে কীভাবে করতে হয়, ছাগল কীভাবে পালতে হয়। বাড়িতে ছাগল পালা একটা ফার্ম করা সেটা অনেক
ডিস্টেন্স অনেক আলাদা ব্যাপার আছে। একদম, একদম। বাড়িতে দুটো পারলাম, সেটার ব্যাপার ফার্ম করে সেটা আর অনেক কিছু। তো আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, প্রথমে শুরু করে না, ইউটিউবে ভিডিও দেখে তখন ডিসিশন নিলাম, বাড়িতে বললাম যে আমি ফার্ম করব। তো কিছু ছাগল গ্রামে কাছাকাছি কালেকশন করে তখন শুরু করছি। আচ্ছা, ইউটিউবে দেখানো হয় বিশাল বড় সাকসেস, তো আপনি বাস্তবে এসে কেমন কেমন বুঝছেন? ইউটিউবে যেটা দেখানো হয় বা বাস্তবে যেটা দেখছি একটু কঠিন আছে, কিন্তু ইনকামটা ঠিক আছে, কিন্তু একটু মানে পরিশ্রম, মানে নিজেকে সময় দিতে হবে ফার্মে। আমি ফার্ম করলাম, আমার কাছে হয়তো ঠিক পরিমাণ অর্থ আছে, আমি ফার্ম করে নিলাম, পুরো একটা সেট করে নিলাম, প্রায় আমার কাছে টাকা আছে, 50 পিস ছাগল করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু সে কন্টিনিউ করতে পারবে না। 1 থেকে 2 মাসের মধ্যে ফার্মটা বন্ধ হয়ে যাবে। ছোটো থেকে 2-3টে থেকে ছাগলকে বুঝতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, সময় দিতে হবে। মেন ব্যাপার হচ্ছে ছাগলের ফার্ম করতে গেলে যে করবে, যে উদ্যোক্তা, তাকে কিন্তু ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে অন্তত 6 থেকে 7 ঘন্টা সময় দিতে হবে। এবার আদার্স তার সময় যদি সে যদি না পেরে উঠতে পারে, সেক্ষেত্রে একটা সে লোক রাখলো, কিন্তু তাকে সময় দিতে হবে, তাকে অবশ্যই সময় দিতে হবে। সেই যে আমি লোকটা রেখে দেবো, সে বা ঠিকঠাক নজর দিচ্ছে কিনা সেটাও তো একটা বিষয়। সেটা একটা বিষয়। আমি যাকে নিয়ে সে আমার জীবিকা দেবে, হ্যাঁ, সেটা একটা বিষয়। সে যে কিভাবে কি করছে না করছে, লোক রেখে দিয়ে সবকিছু সমাধান হবে না। আর ছাগলকে পড়ে নিতে হবে, মানে ওরা কি খেতে পছন্দ করে, ওরা কি চাইছে, ওদের সঙ্গে ওদের ভাষাতে যে বুঝে নেবে, সেই ফার্ম করতে পারে। মানে কথায় আছে ছাগলে পাগল করে দেয়, মানে ছাগলের ফার্মটা আমি হয়তো ইউটিউবে দেখলাম, নিয়ে একটা ফার্ম করে নিলাম, আমার কাছে অর্থ আছে, আমি ফার্ম করে নিলাম। যতটা জিনিসটা সহজভাবে দেখানো হয় ততটা সহজ কিন্তু বাস্তবে নয়, অনেক কঠিন। আচ্ছা, আপনি তো মোটামুটি দীর্ঘ প্রায় 8 বছর ব্যবসাটা করছেন। হ্যাঁ। তো 8 বছরের মধ্যে খামারি বন্ধুরা কোন দিকটা বেশি, কোন কোন রোগগুলো জানা দরকার? ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ছাগলের এখন বর্তমান যুগে আমি যে চিকিৎসা করছি, আমি এতদিন ধরে ছাগলের মানে আগে জানতাম যে সব থেকে ছাগলের হচ্ছে মারাত্মক রোগ যেটা, সেটা হচ্ছে পিপিআর। এটা শুনে আসছি, আগেকার ডাক্তাররা বলতো পিপিআর, আদার্স রোগ খুরিয়ার আমরা ছোট থেকে জানি, সিম্পল রোগ এটা। কিন্তু ছাগলের যে মরণ রোগ, যেটা আমার ফার্মে ছাগল প্রায় মারা গিয়েছিল, সেটা ওই পিপিআর রোগে মারা গিয়েছিল। কিন্তু বর্তমানে ছাগলের আরও অনেক কিছু অসুখ আছে, যেগুলো কেউ খেয়াল রাখতে হবে। একটাই শুধু পিপিআর, গোট পক্স আর এফএমডি কিন্তু ছাগলের অসুখ নয়, অনেক অসুখ আছে, যেমন অ্যাসিডোসিস আছে, ব্লটের সমস্যা আছে, পাল্লা পায়খানা আছে, কিমির সমস্যার জন্য ছাগল অনেক মারা যায়। তারপরে একটা গিট বলে একটা অসুখ হয়, যেটা মাথাতে সিংয়ের মধ্যখানে যে কিমিগুলো লার্ভা করে একটা পোকা টাইপের জমে যায়, সেটা একটা অসুখ আছে। তারপরে যে ফেসিয়াল যেটা বললাম, ফেসিয়াল যেটা প্যারালাইসিস আছে, ওইটাকে ডেঞ্জার অসুখ, ওই রিকভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে ওটা সিমটমটা কী হবে? সিমটমটা হবে ওইটা যে কোনো ছাগলের আপনার প্রথম দিনে যে কোনো ছাগলটা একটা মানে যে চলনটা একটু অন্যরকম হবে, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু ছাগলটা একটু লিঙ্গে চলবে, বা একটু দেখবেন যে কোনো একটা সাইড ধরে যাবে নাকি? যে কোনো একটা সাইড ধরে, প্রথমে কিন্তু সাইড ধরবে না, প্রথমে যেহেতু জ্বর থাকবে 104 থেকে 105 আপ ডাউন করবে, কিন্তু আচ্ছা, জ্বরটা থেকে যাবে যদি আপনাকে প্রপারলি ওই জ্বরের সঙ্গে। আর এটা আমি বলি, এই যেটা ফেসিয়াল প্যারালাইসিস যেটা বলছি, এটা কিন্তু ওয়েদার চেঞ্জের সময় বেশিরভাগ হয়। ওয়েদার চেঞ্জের সময়, এটা কিন্তু সব সময় হয় না। যখন ধরেন গ্রীষ্মকাল চলছে, বর্ষা আসবে, কিন্তু ওই টাইমটাতে হয়। ধরুন এই যে কালটা, এই বর্তমান যে সময়টা হচ্ছে, বর্তমানে আমার ফার্মে এই যে আপনার শীত ঢুকলো, বর্তমানে আমার ফার্মে একটা এরকম কেস হয়েছিল, রিসেন্টলি হয়েছে আমি বলছি। কিন্তু ওই যে ফেসিয়াল যেটা প্যারালাইসিসটা হয়, কিন্তু কোনো রিকভারের কোনো সম্ভাবনা নাই। ওই সেম প্রসেসে কিন্তু আরেকটা অসুখ আছে, বিয়ন্ড ডেফিসিয়েন্সি, একই লক্ষণ, একই চিকিৎসা, কিন্তু ওইটা রিকভার হয়ে যাবে, এটা রিকভার হবে। আচ্ছা দাদা, আমি এটা আমার খুব জানার আগ্রহ হলো যে আপনি তো বলছেন যে ভ্যাকসিন ট্যাকসিন করতে হবে অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, ভ্যাকসিন করলেই যে রোগ হবে না, বা অনেক ফার্মে আমি দেখেছি তারা দীর্ঘ 3-4 বছর ধরে ব্যবসা করে অথচ ভ্যাকসিন করছে না। আচ্ছা, ভ্যাকসিন করলেই কি রোগ হবে, বা ভ্যাকসিন না করলে কি হবে, মানে এইটা যদি একটু বলতেন। ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে, ভ্যাকসিনটা একটা ভাইরাস, আর যেটা পিপিআর যেটা হয় সেটা একটা ভাইরাসটা কাটে। ভ্যাকসিন করলে কি হবে, ভ্যাকসিন যদি আমি করি, আমার ছাগলটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। হ্যাঁ, ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। যে আমার ছাগলকে আমি পিপিআর ভ্যাকসিন করেছি বলে আমার ছাগলের যে পিপিআর হবে না, সেরকম কিছু নয়। যদি পিপিআর হয়, আমার ওষুধে কাজ হবে। যদি পাশে ধর আমি ফার্ম করেছি, পাশে কিছু ছাগল আছে, তারা পিপিআর ভ্যাকসিন করে না, যেহেতু আমার পাশে হয়েছে পিপিআর, ওটাতে ভাইরাস হাওয়াতে ছড়ে যায়, আমারও আসতে পারে, আমার ছাগলের পিপিআর হতে পারে, কিন্তু ওদের হয়তো যে পরিমাণে ওষুধে কাজ করবে না, আমারটা করবে। আমি হয়তো আমার ওষুধে আমি ওকে রিকভার করতে পারবো, কিন্তু ওরা করতে পারবে না। এইটুকুই যে আমি পিপিআর ভ্যাকসিন করলাম, আমার ছাগলের যে জীবনে পিপিআর হবে না, এটা কিন্তু নয়। যেটা জীবনে ঠান্ডা লাগবে না, পিপিআর করে দিয়েছি বলে ঠান্ডা সর্দি সব সময় লাগতে পারে। কিন্তু হ্যাঁ, ছাগলকে কিন্তু একটা জিনিস আমাদেরকে সবাইকে খামারি বন্ধুদের বলতে চাই, যে প্রত্যেকটা ছাগলকে প্রত্যেক দিন কিন্তু নোটিস করতে হবে,
সকাল থেকে রাত পর্যন্ত। এইটা যদি কেউ করতে পারে তাহলে সে কিন্তু তার অসুখ বিসুখ কম হবে, মানে অসুখে মানে এই যে রোগ প্রতিরোধের রোগের যে খরচাগুলো থেকে অনেক সেভ করতে পারে। প্রত্যেকটা ছাগলে কিন্তু সকালে ছাগল সুস্থ, বিকেলে অসুস্থ হতেই পারে, মানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে আর পারে। আপনাকে এমন পরিবেশে রাখতে হবে, হয়তো রাতে আমি ছাগল ভরে দিলাম, ভরে দিয়ে ছাগল ভরে দিয়ে আমি ফার্ম থেকে চলে এলাম, ওইটা কিন্তু করলে হবে না। হয়তো এমন পরিস্থিতি আসতে পারে আপনাকে ফার্মে গিয়ে মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা প্রত্যেকটা ঘরে আপনাকে, যদি আপনার একটাই ঘর থাকে অন্তত আধ ঘন্টা সে ঘরে রাতে থাকতে হবে। এই ছাগলের কীভাবে আছে, অনেক সময় কিন্তু রাতে অনেক সমস্যা দেখা দেয়। ওই রাতে যদি 1 ঘন্টা কিন্তু ছাগলকে বসতে হবে যে রাতে ওরা কীভাবে থাকছে, রাতে কোনো ওদের সমস্যা হচ্ছে নাকি। প্রত্যেকদিন কিন্তু আপনাকে ওই ঘরের মধ্যে রাতে হয়তো আধ ঘন্টা সময় বসে থাকতে হবে ছাগলগুলোর কাছে, দেখতে হবে। যত ওদেরকে সময় দেবেন তত আপনার প্রফিট আসবে, আর যত ওদের থেকে দূরে থাকবেন তত আপনার খরচা বাড়বে, আপনি লাভ করতে পারবেন না। এটা যে মেন ব্যাপার, ছাগলের কাছে সবসময় থাকতে হবে, সময় হচ্ছে মেন। ছাগল গোট ফার্মিং করে দাদা বেকারত্ব ঘোচানো যাবে? নিশ্চয়ই যাবে, ঠিক মতো করলেই যাবে। আচ্ছা, প্রশিক্ষণের কি খুব প্রয়োজন? প্রশিক্ষণ একটা প্রয়োজন আছে এখানে। এবার সবাই সম্ভব নয় সেভাবে প্রশিক্ষণ করা, মিনিমাম একটা প্রাইমারি ট্রিটমেন্টের একটা যদি তার সক্ষমতা থাকে। কিন্তু শোনেন, একটা ফার্ম করতে গেলে যদি প্রত্যেকদিন ডাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্ম চালানো সম্ভব হবে না। আপনি তো একটা চিকিৎসক, মানে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে হ্যাঁ। যান, তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই গেলে নিশ্চয়ই ভিজিট চার্জ নেন। হ্যাঁ, তো ধরুন সেই আমি ক্ষেত্রে কম বেশি তো নিতে হয়। হ্যাঁ, কম বেশি নিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি একটা ফার্মে বারবার গিয়ে, ধরুন বারবার পরে প্রত্যেক দিন বা হয়তো 2-1 দিন ছাড়া যদি যেতে হয়, তো সেই ক্ষেত্রে তার ফার্মের তো অবস্থা খারাপ হয়ে যাবে, যে ফার্মার। অবশ্যই হবে, কারণ একটা ছাগলকে যদি মিনিমাম আমি একটা নর্মাল ঠান্ডার কথা জিজ্ঞাসা করলাম, যে শীত পড়ছে, এই যে বৃষ্টিটা সামনে হলো, ছাগল ঠান্ডা লেগেছে, আমি এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যে আজকে দেবো আজকে ঠিক হয়ে যাবে, এমন কোনো ওষুধ নাই যে আজকে খাইয়ে দিলাম আর আমার ছাগল একদম সুস্থ হয়ে গেল। যেগুলো একটা কোর্স থাকে সব জিনিস, হয়তো সেই ছাগলকে আমি 3 দিন ট্রিটমেন্ট করলাম, মিনিমাম যদি আমি 50 টাকা করে নিই, 150 টাকা খরচা, তার ঘরে যদি 10টা ছাগল থাকে তাহলে আমি 1,500 টাকা খরচা পার ডে, 50 টাকা যদি নিই, তাহলে অত মানুষ পাবে কোথা থেকে? আর যদি মিনিমাম আমি চিকিৎসাটা যদি হয়তো এখন তো অনেকজন প্রশিক্ষণ দিচ্ছে, মিনিমাম যদি একটু আইডিয়া থাকে, হয়তো 7 দিনে অনেকজন প্রশিক্ষণ দিচ্ছে। এই যে দাদা যে কথাটা বলছেন খুবই একদম বাস্তব কথা। আমরা কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদেরকে, যে একটা ছোট করে যদি একটা প্রশিক্ষণ নেওয়া থাকে বা একটা ছোট নলেজ, মানে আমি বলছি যে ধরুন যে খামারির কাছ থেকে নিলেও হবে, যে খামারি যারা কীভাবে করছে সেটাও নিতে হবে, কিন্তু একটা নলেজ নিতে হবে আপনাকে, না হলে কিন্তু একটা ছাগল খামারে এসে আপনার সাকসেস পাবেন না। কী হবে, যখন তখনই আপনার একটা যে কোনো মুহূর্তে কখন একটা অ্যাক্সিডেন্ট হবে আপনি ধরতে পারবেন না। এমন সময় হলো রাতের সময় আপনার ছাগলের কিছু হতে পারে, কাউকে পেলাম না, ছাগলটা মারা গেল, তাহলে ওটা লস হয়ে গেল। একটা ছাগল যখন একটা ছাগল বা একটা বাচ্চাকে ছাগল মারা গেলে মানে লস, একটা ছাগল মারা যাওয়া মানে লস, ফার্মারের লস। এবং মিনিমাম যদি সে ট্রিটমেন্টটা জানে, হয়তো ডাক্তারের বাই ফোন বলে দিল তাকে, সে নিজে চিকিৎসাটা অন্তত করতে পারবে। এবার আমি কিছুই জানলাম না ট্রিটমেন্টের সম্পর্কে, আমি ছাগল নিয়ে ধরুন একটা সুচ ফোটাতে পারি না, হ্যাঁ, আমাকে বললো যে আপনি 1 ml দিয়ে দেন, আমি কিভাবে দেবো? কীভাবে দেবেন? মিনিমাম শিখতে হবে, ঠিক তাই। আর এই লাইনে একটু মানে চিকিৎসা করতে একটু সাহসের প্রয়োজন আছে, সেরকম ভয়ে কিছু নেই যে ইঞ্জেকশন দেওয়া খুব একটা টাফ। মিনিমাম ফার্ম চালানোর মতো ট্রিটমেন্ট তাকে প্রাথমিক চিকিৎসা অন্তত শিখতে হবে। এবার ডাক্তার ভরসা করে আমি ধরেন 50টা ছাগল যদি একটা ডাক্তারের ভরসায় আমি যদি ফার্ম করি, যখন অসুখ হবে তো প্রত্যেকদিন ডাক্তারে যখন 2,000 টাকা করে যায়, মাসে কত খরচা, তাই ফার্মটা লাভ কটা করবে, লাভ কত টাকা করবে, ঠিক তাই না? একদম। আচ্ছা দাদা, মোটামুটি আমরা তো সবই শুনলাম যে এখন শীতকালে কি কি হতে পারে বা কি আপনি কি চিকিৎসা করছেন। তো যদি আমাকে দাদা একটা কথা বলতেন যে খাবার ম্যানেজমেন্টটা তো আপনি দীর্ঘত প্রায় 8 বছর ধরে ব্যবসাটা করছেন, তো খাবারটা কোন কোন প্রক্রিয়াতে করলে চাষিরা খুবই কম খরচায় করতে পারবে? শোনে, আমি বলি আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার যেটা নিজস্ব আমি খাবারের খরচা কীভাবে করেছি, এখন বর্তমানে কীভাবে নিয়ে এসেছি, ম্যাক্সিমাম আমি যতটা চেষ্টা করবো যতটা কম খরচের মধ্যে হয় তত আমার বেশি প্রফিট। এবার আমি আগে ছাগলকে ভুসি খাওয়াতাম, ভুট্টা খাওয়াতাম, প্লাস আমার ঘাস ছিল। বর্তমানে আমি অন্য একজনের জমি নিয়ে ঘাসটা যেহেতু লাগানো ছিল, আমার ল্যান্ড অনেক দূরে আছে, সেই জন্য আমার ঘাস চাষ করা সম্ভব হয় না, কিন্তু আমার ছাগল গেজিং করে, ওটা একটা আমার মেন সুবিধা। আচ্ছা, এবার আমি প্রতিদিন ভুসিটা আমার ছাগলে কী হচ্ছিল, হয়তো পেট ভরে ভুসিটা আমি দিতে পারছিলাম না। আমার যদি 20টা 30টা ছাগল একসঙ্গে থাকে, ম্যাক্সিমাম একটা ছাগলকে 500 ভুসি দিতে হবে, কিন্তু সেই ছাগলটা যদি 500 ভুসি খায়, সেই ছাগলটা কিন্তু ব্লডের সমস্যা হবেই। কারণ ন্যাচারাল যে ঘাসটা যদি পেট ভরে খায়, ওর কিছু ক্ষতি হবে না, কিন্তু এই যে ভুসি বা ভুট্টা, সে যদি পেট ভরে ভুসি খাওয়ানো বা ভুট্টি খায়, ছাগল কিন্তু টিকবে না, মারা যাবে। অত মানে ওই যে ছাগল যে আপনার হজম শক্তি অতটা ডাইজেস্ট করতে পারবে না।
তাকে ন্যাচারালি খাবার দেবে। খরচার মধ্যে আপনি যদি ঘাসটা লাগাতে পারেন, যার জমি থাকে, যার জমি আছে, পর্যাপ্ত পরিমাণ জমি আছে, সে যদি ঘাস চাষ করতে পারে তো অনেক ভালো। আর আমি ধরুন আমি এখন যে কস্টলি এখন কমিয়ে নিয়ে এসেছি, মানে আমার আগে প্রায় মিনিমাম যে খরচা তাদের ছাগলের শরীর আমি ঠিক করতে পারছিলাম না, এবং সবাই আমাকে বলছিল যে ছাগলের শরীর এত হালকা কেন। আজকে এখন তো ডাক্তার খুব সুন্দরভাবে ছাগলগুলো, তুমি ডাক্তার, তো তোমার ছাগলের সবাই চিকিৎসা করছো, তোমার ছাগলের কেন এরকম অবস্থা। তো আমি সেই জন্য এরকম ভুট্টা, যেহেতু আমি ভুট্টাকে কিন্তু আমি ডাস্টও খাওয়াতাম, কিন্তু তাতে আমার ছাগলের মানে গ্রোথটা আসছিল না। খরচা যেহেতু এখন বাজারে যেরকম দাম, খাবার যে ভুসির যে দাম বেড়ে গিয়েছে, ভুট্টার যে দাম বেড়ে গিয়েছে, সেই জন্য আমি এই খিচুড়িটা সিস্টেমটা আমি ইউটিউবের মাধ্যমে বুদ্ধিটা পেয়েছিলাম, কিন্তু কাজে লাগিয়েছি। কিন্তু বর্তমানে আমার এখন এতগুলো ছাগলে কেউ বিশ্বাস করবে না, এতগুলো ছাগলে পার ডে খরচা হয় আমার 190 টাকা। 190 টাকা টোটাল খরচা? টোটাল খরচা খাওয়াটা। এবার মেডিসিন ডেলি আমাকে চিকিৎসা করতে হয় না। এবার আমাকে 190 টাকা মানে কেউ বিশ্বাস করবে না। কতটা কিভাবে কি দিচ্ছে? যেহেতু এবার আমি ভুসি এখন যেমন ভুট্টা যেটা ডাস্ট পাওয়া যায় সেটা 4 কিলোর মতো দিই। আচ্ছা। আর যেটা আপনার ওই খুদ যে চালে যেটা খুদ হয় সেটা 4 কিলো দিই। আচ্ছা। আগে যখন ছাগল ছিল তখন আরো পরিমাণটা একটু বেশি লাগতো। এবার ওটা আমার রান্না হয়ে যায় সকালের মধ্যে, এবার ওইটা পরিবেশন করে দেওয়া হয় 8টার মধ্যে ওরা খেয়ে নেয়। এবার ওই খেয়ে নেয়, পেট ভরে খাবারটা ওরা কিন্তু খেয়ে নেয়। আচ্ছা। এখন যতটা যে পারে ততটা সে খেয়ে নেয় একদম পেট ভরে। তাতে কি হয় যে মানে প্রথমে আমার একটু খিচুড়ি খাওয়ার একটু সমস্যা হয়েছিল, মানে একটু হজমের সমস্যা, একটু ব্লটের সমস্যা হয়েছিল। এই খাবারটা যে কোনো খাবারই ছাগলকে যখন খাওয়াবেন একটু সমস্যা হবে। আমার ছাগল ভুসি ঘাস খাচ্ছে, তাকে যদি আমি বিচুড়ি খাওয়াই সে কিন্তু প্রথম থেকে খাবে না, তাকে কিন্তু সেটা অভ্যাস করে 10 দিন পর সে আবার মানে এটা বিচুড়িটা খাবে, তখন হ্যাঁ এটা অভ্যাস করে দেবে। আমি আজকে ভুসি খাওয়াচ্ছি, কালকে ভুট্টা দিলে খাবে না, আবার 10 দিন ভুট্টা খাওয়ালে আজকে ভুসি দিলে ছাগল খাবে না। ছাগল হচ্ছে খুব সেন্সিটিভ, খাওয়ার আগে সঙ্গে আগে, খুব সেন্সিটিভ প্রাণী। যে কোনো খাবার খাওয়ার আগে সঙ্গে নেবে আগে যে খাবারটা পরিবর্তন হয়েছে কিন্তু, খেতে যাবে না কিন্তু। ওরা ওইরকম প্রাণী, খুব সেন্সিটিভ প্রাণী। মানে এইটা আপনি দিলেন 4 কেজি আর ওটা 4 কেজি? হ্যাঁ, ওটা 4 কিলো। আরো যখন ছাগল ছিল একটু কোয়ান্টিটি বেশি লাগতো আমার। এখন তাহলে ওটা 8টার সময় দিলে সব খেয়ে নিল? হ্যাঁ, আমার 7টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে ধরুন অবশিষ্ট কিছু থাকে, হয়তো আমি 1 ট্রে খাবার দিয়ে দিলাম, ওরা পেট ভরে খেয়ে নিল। একটু আমি মানে খিচুড়িটা একটু পাতলা করে দিই আর কি, একটু জল দিয়ে করে দেন। আর ছাগল যদি জল খায় তাও ওর শরীরে কিন্তু অসুখ বিসুখ খুব কম হবে। আচ্ছা। আমি তো দেখতে পাচ্ছি আমার ছাগলের কোয়ালিটি, আমি কিন্তু সেরকম কিছু দানাদার খাবার কিছু খাই না, জাস্ট খিচুড়ি আর গেজিং, এই দুটো। ওই 190 টাকার মধ্যে আমি চলে এসেছি। আগে হয়তো 800 হতো, এখন 190 টাকা বর্তমানে খরচা। বর্তমানে এই ফার্মটাতে প্রায় 40টার উপরে ছাগল আছে, 190 টাকা খরচা হচ্ছে। হয়তো কেউ বিশ্বাস করবে না, এইসব কথা তো অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ইনি একটা চিকিৎসক, মানে কিভাবে করছে সেটাও কিন্তু একটা বিষয়, যেহেতু গ্রেজিং এর উপরে একটা রয়েছে। আর এই জাস্ট এই খাবারটা খাইয়েই কিন্তু ওনার ফার্ম ছাগলগুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটি, এটাও কিন্তু খুব ভালো। এটা সমস্যা আগে আমার সমস্যা, আমি প্রায় চিকিৎসা করে এই সমস্যা আছে। ছাগল বাচ্চা দেওয়ার পর হয়তো একটা ছাগল বাচ্চা দিলে আমি প্রায় চিকিৎসা করতে গিয়ে এটা মুখোমুখি হয় যে প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে, এখনো মানে হিট আসে না, ছাগলটা প্রেগনেন্ট হয় না। কিন্তু আমার সেখানে ছাগল দেখবেন আমি বাচ্চা হওয়ার পর 9 থেকে 10 দিনের মধ্যে আবার কিন্তু রিপিট হিটে চলে আসে। এটাকে বিশ্বাস করবে না হয়তো। এই কম খরচা মানে ওই যে ভুট্টা যে একটা প্রোটিন, যে ফুটের যে একটা প্রোটিন, ওই প্রোটিন আর একটু কিছু আমি হয়তো ভিটামিন ইনজেকশন একটা করে মাসে কোর্স করে দিই, হাইবনে এরকম ভিটামিন, এখন উন্নত মানের ভিটামিন আছে, একটা কোর্স করে দিই 5 দিনে। আদার্স কিছু আমি ঘাসও খাই না, কিছু খাই না। ছাগল আমার ওই খিচুড়ি খায় আর ওই ছড়ে আসে, ড্রেসিং করে আছে, ওইটুকু দিয়ে আমার এরকম চলছে। আমার ছাগল বাচ্চা দেয় 9 থেকে 10 দিনের মধ্যে আবার হিটে চলে আসে। আচ্ছা, মানে আমি তো ভিডিও করিনি। এখানে আবার অনেকে হয়তো প্রশ্ন করতে যে ঘাস খাওয়ায় না, গ্রেজিং এ চড়ে, মানে ঘাস খাওয়ায় না বলতে কি, যে চাষ করা ঘাস আর খাওয়ায় না? না, আমি ঘাসের জমিতে এমনি চড়া। হ্যাঁ, আমার জমি যেহেতু আমার বাড়িতে প্রাকৃতিক যে ঘাস, সেই ঘাসই খায়। আচ্ছা দাদা, আরেকটা আমাকে একটা মানে উত্তর দিন, ছাগলের ঘাস ছাড়া পালন হতে পারে? শুনে না বলি, ঘাস আমাদের মানে আপনি তো এইসব বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছেন নিশ্চয়ই। আমরা যে মানুষ যেরকম আমরা বাঙালি ধরেন পশ্চিমবাংলার মধ্যে প্রচলিত কি খাবার আছে, ভাত। সকালে আমরা ভাত খাই, ডেলি আপনাকে যদি বিরিয়ানি দেখা হয় আপনি খাবেন না, ওইটা অরুচি ভাব লাগে। 2-5 দিন খেয়ে তারপরে 5 দিন লাগবে, খিচুড়িও খেতে পারবেন না, বা রুটিটা হয়তো খাওয়া যায়, কিন্তু আমাদের কি ভাতটা হচ্ছে মেন। তেমনি ছাগল দিয়ে হচ্ছে তৃণভোজী প্রাণী, ওরা তো এমনই তৃণভোজী, ওদের তৃণভোজী সবুজ চাই, ওটা মাছ। আপনি যদি একটা ছাগলকে যদি ঘাস না দেন তার শরীরে কিন্তু সেরকম গ্রোথটা আসবে না। এমনি আপনি মানে অল্প সংখ্যা হলেও ঘাস আপনাকে সবুজ দিনে একবার সবুজ খাওয়াতেই হবে। আমরা সম্মূল যদি না, সেটা
মানে কাঁঠাল পাতা হোক, হ্যাঁ সেটা ঘাস হোক, সেটা মানে সবুজ, পুরো সবুজ জিনিসটা তার প্রয়োজন। সবুজ, যেহেতু ওরা তৃণভোজী প্রাণী, সেক্ষেত্রে ওদের কিন্তু একবার সবুজ খাবার দিতে হবে। ছাগলের মেন কি জিনিস লাগে দাদা? মানে আমি যতটুকু জানি যে ছাগলের মানে কার্বোহাইড্রেট কোনো খাবার জাতীয় জিনিস বা ক্যালসিয়াম জাতীয় খাবার এবং ভিটামিন জাতীয় খাবার, এই কিছু তো হলেই তো হয়ে যায়, তাছাড়া কি এক্সট্রা কিছু লাগে? আমি একটা কথা বলি, মানে যে পশু পাখি যে তৃণভোজী কিছু যেমন প্রাণী আছে, ছাগল বলেন, গরু বলেন, হাঁস, মুরগি, এদেরকে কিন্তু অপরবেলা থেকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষের যেটা দেওয়া হয় না। আমাদের শরীরে কি ভিটামিন নাই সেটা আমরা বুঝতে পারি না, ঠিক তাই, কিন্তু ওরা কিন্তু বুঝতে পারে। এবার যদি গ্রেজিং করা ছাগল থাকে না, যে ওদের কোনো ভিটামিনের অভাব আছে, ওরা কিন্তু সেই ঘাসটাই খেয়ে নেয়। যদি মুরগি ধরেন, মুরগি যখন শরীরে বুঝতে পারলাম ভিটামিন, ধরুন কোনো একটা ভিটামিন সি নাই, ওই কোনো ঘাসে একটা ভিটামিন সি আছে, সেই ঘাসটা খাবে। এটা কিন্তু দাদা বাস্তব, একদম বাস্তব কথা বলেছে। যেরকম নিশ্চয়ই আমাদের গ্রাম বাংলার ছেলেরা অবশ্যই জানবে যে বাড়িতে কুকুর আছে, একটু দেখবে শরীরটা খুব খারাপ করেছে, সে নিজে ঘাস খেয়ে কিন্তু উল্টি করে দেবে, কারণ সে তার জানে আমি নিজে, আমার শরীরটা অসুস্থ। দেখেন বিড়াল অনেক সময় ঘাস খেয়ে নেয়। হ্যাঁ, মানে এটা কিন্তু একদম বাস্তব দিয়েছে। দেখবেন যে সাপে আর বিজেতে যখন মারামারি করে, ও কিন্তু একটা লতা পাতার গাছ থাকে, সেটা গিয়ে বারবার কিন্তু কামড়ে আসে আর সাপের সঙ্গে লড়াই করে, যেহেতু প্রতিষেধক হিসাবে। সাপের বিষে তো ওকে ক্ষতি করবে কিছু, ও সাপের সঙ্গে ফাইট করে একটা সেই লতা পাতা গাছ, নামটা ঠিক জানি না, ওইখানে কিন্তু কামড়ে আসে, ও জানছে যে ওইটা আমার প্রতিষেধক। ওইটাকে একবার চিবিয়ে আসে আর সাপের সঙ্গে মারামারি করে, ওটাকে একবার কামড়ে আসে আর সাপের সঙ্গে মারামারি করে। সেরকম ওদেরকে একটা ক্ষমতা দিয়েছে। এবার ন্যাচারালি ভাবে গ্রেজিং করালে একটা, আমি ধর নেপিয়ার ঘাস লাগিয়েছি, স্মার্ট নেপিয়ার লাগিয়েছি, নেপিয়ার এখন বহুজনা বহুত কিছু লাগাচ্ছে, আলফা গাছে প্রচুর ঘাস আছে, ধরেন হস্টাল নেপিয়ার লাগাচ্ছে, তারপরে এখন নতুন একটা যারা ঘাস বেরিয়েছে, প্রচুর ঘাস প্রচুর আমদানি হচ্ছে। কিন্তু যে প্রাকৃতিক যে ঘাসটা, তাতে কিন্তু বিভিন্ন রকমের ভিটামিন আছে অবশ্যই, আর নেপিয়ার ঘাসে কিন্তু আমি সব প্রাকৃতিক। দাদা একটা কথা বলতে চাই, এখানে প্রাকৃতিক খাবারের উপর কিছু খাবার হয় না, কিন্তু ওদের বুঝতে পারে যে আমার শরীরে এই ভিটামিনটা নেই। আমার ছাগলকে কিন্তু আমি আগে প্রতিদিন অস্ট্রোফেট, ক্যালসিয়াম প্রচুর খাওয়াইতাম, কিন্তু এখন আমি, কেউ হয়তো বিশ্বাস করলো না করলে আমার কোনো যায় আসে না, বর্তমানে খিচুড়ি আর ওই জাস্ট মানে মাসে আমি যখন বুঝিয়ে তখন ওই ইঞ্জেকশনটা একবার করে দিই। বাচ্চা যখন হয়ে যায় ছাগলের 10 দিন হয়ে যায়, তখন মাল্টিভিটামিন হাইব্রিড ইঞ্জেকশন আমি প্রত্যেকটা মা ছাগলকে 5 ml করে, যখন বডি ওয়েট অনুযায়ী ওই 5 দিন একটা কোর্স করে দিই, বাস, আর কিছু করার দরকার হয় না। আর আগে আমার ছাগলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ হতো না, তো আমার কিনেও দুধ খাইছে অনেক, কিন্তু এখন বর্তমানে আমাকে দুধ খাওয়ানোর প্রয়োজন হয় না, অতিরিক্ত দুধ, এখন বাচ্চা দুধ খেতে পারে না। ওই একটা খাবারে ছাগলে একবার খেয়ে, কিন্তু হ্যাঁ পেট ভরে খাবারটা খেতে পায়, আনন্দ। আমার ছাগল যাবে অনেক আনন্দ করতে করতে আসবে, যে ঘোড়া খাবার আছে, খিচুড়ি খাবো, মানে একটা ওদের মধ্যে একটা আনন্দ আমি অনুভব। যারা নতুন করে দাদা করতে চাইছে, আমাদের এই গোট ফার্ম নতুন করে কিছু করতে চাইছে, তাদেরকে আপনি কি বলছেন, মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন, যে তারা কিভাবে শুরু করলে ভালো হবে, বা কটা নিয়ে শুরু করবে, বা আমার মতে বলে যারা নতুন শুরু করতে চাইছে, এই যে বিজনেসটা, যে গোট ফার্মিং, এটা একটা লাভজনক ব্যবসা। কিন্তু আমার মতে বলবো, আমার অভিজ্ঞতা অনুযায়ী বলবো, আগে তারা ছাগল পালনটা কি জিনিস সেটাকে যারা করছে তাদের কাছে জানা উচিত, যারা এই লাইনে আছে তাদের কাছে একটা পরামর্শ নেওয়া উচিত। যারা খামার করছে, যারা খামারের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে পরামর্শ করা, হ্যাঁ, যারা কোনো জায়গাতে ফার্ম আছে বা যারা এইসবের নলেজ আছে তাদের মধ্যে, তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত। তারপরে নিজেকে কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে। ছাগলের ফার্ম যখন করবো, আমার নিজেকে একটু রেডি হতে হবে, ভালোভাবে রেডি হয়ে হয়তো কোনো জায়গাতে প্রশিক্ষণ নিয়ে, তারপরে হয় 5 থেকে 5টা কিংবা 10টা নিয়ে শুরু করতে হবে। আস্তে 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 বড় হতে হবে। আমি একটা সিঁড়ি লাভকে ছাদে উঠলে হবে না, আমাকে একটা সিঁড়ি হিসাবে বেরোতে হবে। এই ছাগলের বিজনেস এমন যে হট করে, যে আমরা দেখছি আমার 40টা ছাগল, এইটা কিন্তু 40টা ছাগলকে আমাকে তৈরি করতে অনেক সময় গিয়েছে, আমি কিন্তু একদিনে পারি নাই। এখন আমাকে যদি আপনি 200টা ছাগল দিন, আমি কিন্তু ম্যানেজ করে নেব। ঠিক তাই, এই যে আপনার একটা অভিজ্ঞতা চলে এসেছে, কোনো ব্যাপারই নাই। কিন্তু একটা নতুন যে খামার, একটা নতুন ধরেন ইউটিউব থেকে একটা নতুন দেখলো, সে ভেবে নিল যে না, আমি এটা আমার ইন্টারেস্ট হয়ে গেলে আমি ছাগলের ফার্ম করবো। তাকে যদি 10টা বা 20টা ছাগল দেওয়া হয়, সেই সময় যদি নিম্নচাপ লেগে যায়, 10 দিন যদি বৃষ্টি হয়, টানা বৃষ্টি, পাগল হয়ে যাবে, সে পাগল হয়ে ঘর ছেড়ে পালিয়ে যাবে, আর সে বিক্রি করে দিতে বাধ্য হবে। কারণ ওদেরকে বুঝে নিয়েছি যে ওদের কী সমস্যা, ছাগলকে পড়ে নিতে হবে যে ছাগলদের কী সমস্যা, ছাগলরা কী খেতে ভালোবাসে, ওদের কী প্রবলেম হচ্ছে, কোনটা খেলে ওরা ভালো থাকছে, কোনটা খেলে ওদের অসুবিধা হচ্ছে, এগুলো বুঝতে হবে, কাছে থেকে বুঝতে হবে। আপনি 5টা থেকে শুরু করুন, স্টাডি করুন, ওদেরকে নিয়ে স্টাডি করুন, তারপরে আপনি আস্তে আস্তে বাড়ান।
আমার এখন 40টা, যে আমার দেখে হয়তো আপনাদের ভিডিও দেখে কেউ হয়তো বলবে যে 40টা হয়ে গেছে, 40টা ছাগল এসে শুরু করে দিলাম, আমার 40টা আছে, 40টা মা ছাগল নিলাম, বছর 2টো করে বাচ্চা হলো, 1 বছরে আমার 80টা হয়ে গেল। এই যে লোভটা, এটা কিন্তু লোভটা এখানে কাজ করবে না, বহুত কঠিন ব্যবসা এটা, ঠিকভাবে করতে হবে। লাভজনক আছে কিন্তু কঠিন। 80তে যেতে হবে, কিন্তু আস্তে আস্তে যেতে হবে। সেটাই সেটাই। ধরেন আচ্ছা, দাদা আর একটা ছোট করে আমি কথাটা আটকে দিলাম আপনাকে, আর ছোট করে কথা বলুন। ছাগল খামারে আমি মানে বহু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি, আমিও যেহেতু এটাকে খুব ভালোবাসি, তো আমার কিছু কিছু খামারি আমি দেখেছি, সেসব খামারি দাদা কোনো অসুখ বিসুখ হয় না, ছাগল মরে না। মানে এটা ঠিক ব্যাপারটা বুঝতে পারে না, তাদেরকে শুধু সেখানেই হয় না, নাকি তারা বলতে চায় না? শোনেন বলি, যে জীব যার প্রাণ আছে তার শরীরে অসুখ আছে, যেই জন্মগ্রহণ করছে সেই মৃত্যুবরণ করবে। আর যে কোনো জিনিসে, আমি সে ছাগল নয়, বহুত ফার্ম হয়, পোলট্রি ফার্ম হয়, মুরগি ফার্ম হয়, গরু ডেয়ারি হয়, যে কোনো জিনিস আপনি পালন করবেন, 10টা পালে আপনার 3-4টে মরবে। আমি ধরেন এই 40টা ছাগল পুষেছি, কালকে আমার একটা মরতে পারে, আমি ডাক্তার বলে যখন তার মৃত্যু যখন আসবে কেউ বাঁচাতে পারবে না। সামান্য একটা জ্বরে মরে যেতে পারে ছাগল, বা স্ট্রোক হয়ে যেতে পারে। আমার ধরেন আমার ফার্মে এই যে 40টা হলো, প্রায় 10টা বাচ্চা হলো। এই শীতে যদি আমার ছাগল কিছু আমার রিসেন্টলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, মানে ভাদ্র মাস, যেটা আপনার ভাদ্র মাসে যে গরমটা হয়, আমার ম্যাক্সিমাম ছাগল যতগুলো ছাগল কিন্তু ওই একদিন ডিফারেন্সে সব বাচ্চা দিয়েছে, কিন্তু বাচ্চা কোয়ালিটি মডালিটি খুব ভালো হয়েছিল। যে গরমটা ছিল তাতে সেই গরমটা কিন্তু বাচ্চাগুলো সহ্য করতে পারে না, তাদের শরীরে 2 থেকে 3 দিনের বাচ্চার জ্বর ছিল 105, 106। ওই 2 দিনের বাচ্চাকে আমি কি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো বা কি ওষুধ খাও, ওদেরকে তো বেশি পাওয়া দেওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক। তো সেক্ষেত্রে আমাকে হোমিওপ্যাথির সাহায্য নিতে হয়েছে, হোমিওপ্যাথি খাইয়েছি। এমন অবস্থা হয়েছে একটা বাচ্চা যদি ওই 2 দিনের বাচ্চা 107 জ্বর থাকে, সে কিন্তু বসতেও পারে না, একদম মানে তার ক্ষমতা নয় যে পা নিয়ে তাই সে দাঁড়াবে। সেক্ষেত্রে আমাকে 7টা বাচ্চা মারা গিয়েছে। কিন্তু ফার্ম করতে গেলে যে মরবে না, ওরা যারা বলছে যে আমি ফার্মার, যারা মানে ভালো ফার্মার হবে আমার ছাগল মরবে না, ওটা ভুল কথা। আপনি 10টা ছাগল পুষলে আমাদের ফার্মে 50টা থাকে, আমরা 10টা মরবেই। এটা তো বহু তাদের প্রচার করে যে, আমি কোনোদিন মানে যে কটা তাদের ভিডিও দেখেছি, সে কোনো সময় এসে একবারও বলেনি যে দাদা আমার ফার্মের এই ক্ষতি হয়েছে, এই ছাগল মারা গেছে। এই যেরকম আপনি বললেন, আপনি একটা চিকিৎসক হয়েও বলছেন যে আপনার ফার্মে ক্ষতি হয়েছে। আমার রিসেন্টলি স্বীকার করছেন উনি যে হ্যাঁ হয়েছে। আমার রিসেন্টলি একটা ছাগল, সে আমার খুব প্রিয়, আমার প্রত্যেকটা ছাগলে আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারেন। এবার রিসেন্টলি একটা ছাগল আমার খুব শখের ছাগল ছিল, খুব ভালো ছাগল, এই মানে এতদিন বাচ্চা দিয়ে দিত। ওই যে ফেসিয়াল প্যারালাইসিস যেটা বললাম, যেটা শীত ঢুকছে, আমি কিন্তু খেয়াল করি না। ছাগলটা আমার ভালো ছিল, হয়তো হয়েছে জ্বর, খেয়াল করি নাই হয়তো। এখন যেহেতু আমি চিকিৎসাতে একটু ব্যস্ত ছিলাম, তো যখন দেখলাম যে ফেসিয়াল প্যারালাইসিস হয়ে গেছে, ওয়েদার চেঞ্জের সময় কিন্তু ফেসিয়াল প্যারালাইসিসটা হয়, ওইটা তো কোনো ট্রিটমেন্ট নাই। একটা অসুখ আমরা বিয়াম ডেফিসিয়েন্সি, এটা কথা আমি পরে বলছি আপনাকে, ওইটা অসুখটা কিন্তু ফার্মারদেরকে জানা উচিত। কিছু কিছু অসুখ আছে, শুধু পিপিআর, গোট পক্স আর কুড়িয়া, এটা অসুখ নয়। ছাগল অনেক অসুখ আছে যেটা মৃত্যু পর্যায়ে নিয়ে যাবে ছাগলকে। আপনি ট্রিটমেন্ট করে কোনো ফার্মার ওই রোগটা ঠিক করতে পারবে না। এমনও আছে অসুখ আছে ছাগলের, মানে ছাগলে এমন একটা জিনিস আছে, কাঁচের গ্লাসের মতো, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, সেরকম ব্যাপার। মানে একটা গরুকে আমি ট্রিটমেন্ট করলে তাকে 5-6 দিন সময় পাওয়া যায়, কিন্তু একটা ছাগলকে অত বেশি সময় পাওয়া যায় না। তত দিন যাবে ছাগল, তত মৃত্যু পরে যাবে। এবার যদি যার আয়ু থাকবে সে নিশ্চয়ই বাঁচবে। এবার একটা ফার্মে আপনার 30টা মা ছাগল আছে, আপনার বাচ্চা হয়তো বছরে আপনার হয়তো আমি ম্যাক্সিমাম বলছি 50টা বাচ্চা দিল, আপনার 50টা বাচ্চা কিন্তু টিকবেন না। আপনার ওইখান থেকে মধ্যে 15টা আপনাকে মাইনাস করতে হবে। মারা যেতে পারে, ঘটনা ঘটতে পারে, হয়তো মা বসে গেল। আমার এরকম কেস হয়েছে, একটা ছাগল 3টে বাচ্চা হয়েছে, মা বসে গেছে, 2টা বাচ্চা মরে গেছে। দুধ পাবে না, দুধ পাবে না বাচ্চা। হ্যাঁ, মানে মা বুঝতে পারে নাই, কিন্তু সকালে দেখছি মা ছায়ের উপর বসে আছে, বাচ্চা দুটো মারা গেছে। এরকম কেস হতেই পারে, ইন কেস। তো এরকম ওইরকম লাইফস্টাইল বিজনেস দাদা খুব রিস্ক তো আছে। কেউ যদি বলে যে না আমার কিছু হয়নি, বা এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বিশেষ করে কেউ যদি খামারি হয়, সে প্রবলেম ফেস করবেই। হ্যাঁ, প্রবলেম ফেস করবে। যে কোনো ব্যবসায় আপনি আসুন, ছাগল নয়, যে কোনো ব্যবসায়, যে কোনো আপনি বুঝবেন 10টা আমরা মরবি। আপনি সোনালী মুরগি ফার্ম করেন, আমি সোনালী মুরগির অভিজ্ঞতা আমার আছে, আমি সোনালী মুরগি এখানটাতে করেছিলাম। তো সোনালী মুরগি করলে মোটামুটি আপনি যদি 1000 করেন, আপনার 200 কাটবেই, কিছু করার নেই।
সবই যদি বেঁচে যাবে তাহলে মানুষ কোটিপতি হয়ে যাবে তাহলে। ঠিক 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 একদম। এমন কোনো ওষুধ আছে যে আমি সে ছাগলটাকে খাইয়ে দিলাম, সে আমার ছাগল মরলোই না। ছাগলের পিপিআর আমি বর্তমানে চিকিৎসা করছি, আমার হাতে আজ পর্যন্ত পিপিআর কোনো ছাগল মরে না, এটা আমি নিজে বড়াই করছি না। আচ্ছা, কারণ পিপিআর যদি পাতি খরচা করে আমি তো ছাগলকে সব আমি চিকিৎসা করি, সব ভালো ভালো মেডিসিন নিয়ে কাজ করি, কোনো জেনেটিক ওষুধ নিয়ে কাজ করি না। এখন আমার হাতে আজ পর্যন্ত পিপিআর কোনো মরে নাই। কিন্তু হ্যাঁ, ওর থেকে আরেকটা ডেঞ্জার অসুখ আছে, নিউমোনিয়া ব্রঙ্কাইটিস। আচ্ছা, দেখবেন ছাগলের পেটটা সেই ঢোকাবে, পেটটা খুব ঢোকাবে, ওইটাতে কিন্তু ছাগল খুব মারা যায়। ওটা কি হয়, যখন নাকে এসে নিঃশ্বাসটা নিতে পারে না, ওই শ্বাসটা নিতে ইনফেকশন হয়ে যায়, তখন ছাগলটা শ্বাসটা না পুরো ইনফেকশন হয়ে যায়, তখন পিপিআর থেকে ওটা বেশি ডেঞ্জার। নিউমোনিয়া ব্রঙ্কাইটিস হয়ে যায়। অনেক জন বলে যে ফার্মে ছাগল মরছে না, শীতকালে কিন্তু এই যে জানুয়ারি মাসে বেশিরভাগ নিউমোনিয়াটা হয়। ওইটা কিন্তু অনেক মানুষে অনেক ডাক্তারও, প্রচুর ডাক্তারও বলে যে পিপিআর ধরে নেয়, কিন্তু আসল পিপিআর যে কোনটা সে অনেক ডাক্তার জানে না যে আসল পিপিআর কোনটা আর নিউমোনিয়া কোনটা। নিউমোনিয়াকে কিন্তু অনেক আমাদের এদিকে প্রচুর ডাক্তার আছে পিপিআর বলে চালিয়ে দিয়েছে, কিন্তু নিউমোনিয়াটা কি হয়, ছাগল যখনই নিঃশ্বাসটা নিতে পারে না তখনই হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে দেয়। বুঝতে পারলাম। দেখবেন সকালে ছাগলটা ঠিক আছে, বিকালে দেখবেন ফটকে মরে গেছে। পিপিআর সমস্যাটা কি, পিপিআর হচ্ছে সব অসুখগুলো যখন একসঙ্গে আসে সেটাকে বলে পিপিআর। যেমন নাকে যেমন সর্দি, দেখবেন নাকে সর্দি, পায়খানা, বিভিন্ন রোগ, হলদে টাইপের সর্দিটা হয়ে যাবে, একদম হলদে টাইপের, মুখে ঘা হবে, পাতলা পায়খানা হবে, দুর্গন্ধযুক্ত একদম। কিন্তু যে নিউমোনিয়াটা কিন্তু পিপিআর সঙ্গে গুলিয়ে খেয়ে নেয়, কিন্তু নিউমোনিয়া আলাদা, পিপিআর আলাদা, নিউমোনিয়া ব্রঙ্কাইটিসটা আলাদা। পিপিআর থেকে নিউমোনিয়া বেশি ডেঞ্জার। আচ্ছা, বুঝতে পারলাম। এখন বর্তমানে ছাগলকে মারাত্মক পিপিআর, কিন্তু আপনি ঠিকভাবে প্রপারলি ট্রিটমেন্ট করেন, পিপিআর আপনার ছাগল মরবেন। আদার্স যে অসুখগুলো হচ্ছে, ব্লডের সমস্যা, একটা ছাগল হট করে হয় দানাদার খাবার বেশি খেয়ে নিল, জল খেয়ে নিল, ব্লড হয়ে গেল, প্রচণ্ড পেট ফেপে গেল, আপনার হয়তো আপনি জানেন না বা আপনি চিকিৎসা করতে সময় হয়ে গেল, ছাগলটা মারা গেল। আপনি ছাগলটা কী করে বাঁচাবেন? এইটা সলিউশন কি আছে? যখনই কোনো ব্লডের সমস্যা হবে, যখনই কোনো ছাগলের হয়তো আমি খামারে হয়তো জন্য বলছি, কোনো ছাগল হয়তো বেশি দানা খেয়ে নিল, জল খেয়ে নিল, পেট প্রচণ্ড ফেপে গেছে, ব্লডের সমস্যা ম্যাক্সিমাম ফার্মে হয়ে থাকে। পাতলা পায়খানা, ব্লডের সমস্যা আপনাকে এমার্জেন্সি ওষুধ হিসাবে সবসময় স্টকে রাখতে হবে। ঠিক আছে, ব্লডের সমস্যা যখন হলো তখন ব্লডে অনেক সিরাপ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সিরাপ আছে। তবু একটা নাম বলুন। হ্যাঁ, যেমন হিম ব্লড আছে, ব্লড কোন আছে, ব্লটোসিল আছে, যেটা সব জায়গাতে অ্যাভেলেবেল, ব্লটোসিল। হিম ব্লডটা সব জায়গাতে হিমালয় কোম্পানি। ব্লড কোন আছে, ওটা কত ml খেতে পারে? ওইটা আপনি যখনই কোনো ছাগলকে খেয়াল করবেন যে ওর পেট ফেপেছে, সঙ্গে সঙ্গে ছাগলটাকে বেঁধে দিতে হবে। পেট ফেপেছে বলতে জলের বিষয়টা না? ওইটা আপনার জলের ব্যাপারটা হচ্ছে অ্যাসিডোসিস। আচ্ছা আচ্ছা, মানে বাঁ দিকে যদি আমরা এমনি ছাগলদের দুদিকে বাঁ দিকে যদি আপনি পেটটা নাড়ান, দেখবেন যে জল, বুঝতে পারছেন যে জলটা নড়ছে, অ্যাসিডোসিস হিসাবে ধরে নিতে হবে। ডান দিকে অ্যালকোসিস। যখন দুদিকে জল ধরবে তখন ছাগলটা দেখবেন যে মানে খুবই আপনাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে, যে এর বাঁচাবাঁচির সম্ভাবনা খুব কম। দুদিকে পুরো হয়ে গেছে, দুদিকে যখন হয়ে গেছে, দেখবেন যখনই দুই দিকে জলটা যখন জমে যাবে, ছাগলটা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, শুধু বসে পড়বে। আর দেখবেন অনেক সময় এটা হয় যে ওই জল জমা হয়ে গেছে, ছাগলটা মুখে আওয়াজ করছে, মানে খুব কষ্ট হচ্ছে, আওয়াজ করছে, সেক্ষেত্রে কিন্তু ছাগলটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায়। তার কি হয়, তার রেকটমটা পুরো শুকিয়ে যায়, তার পায়খানাটা আসতে পারে না, যেটা জমে আছে সেটা কিন্তু আসে না। অনেক সময় অনেকজনা কি করে যে হয়তো ছাগলের পাতলা পায়খানা করছে, হয়তো ধরেন দানাদার খাবার খেয়ে নিচ্ছে, সে কিন্তু বুঝতে পারে নাই, সকাল থেকে ছাগলটা প্রচুর পাতলা পায়খানা করছে, কি করলে একটা পাতলা পায়খানা ওষুধ খাইয়ে দিল, অ্যান্টিবায়োটিক, পাতলা পায়খানাটা বন্ধ হয়ে গেল, পেটটা থেকেই গেল, রেকটমটা পুরো শুকিয়ে গেল, সেসব ছাগল কি হয়, বাঁচানো অসম্ভব হয়ে যায়। যখনই আমি দেখবেন যে ব্লডের সমস্যা হয়েছে, ছাগলের পেটে জল জমেছে, সঙ্গে সঙ্গে যে কোনো ব্লটোসিল, ব্লড কন, হিম ব্লড, অনেক কিছু বাজারে এক একটা কোম্পানি এক একটা ব্লডের সিরাপ আছে, ওই 20 ml সিরাপটাকে সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে। 20 ml খাইয়ে 8 ঘন্টা পর আবার রিপিট করতে হবে। আর ছাগল যদি বসে যায়, সেক্ষেত্রে আপনাকে দড়ি দিয়ে বেঁধে ওকে ঝুলিয়ে রাখতে হবে, যাতে বসতে না পারে, বা হাঁটা চলানো করতে, বসলে ওকে তুলে দিতে হবে। আজকে সকালে আমি চিকিৎসা করে এলাম একটা ব্লডের সমস্যা, মানে ছাগলটা প্রেগনেন্ট আছে, ব্লডের সমস্যা হয়ে গেছে, ওদের একটা হয়েছিল, ঠিক করেছি, আরেকটারও হয়ে গেছে, সকালে আমি ট্রিটমেন্ট করে এলাম। তো ওই 20 ml খাইয়ে বিটি করতে হবে, আবার 8 ঘন্টা পর আবার 20 ml খাওয়াতে হবে, তার সঙ্গে আপনাকে ঘরোয়া কিছু ট্রিটমেন্টও করতে হবে সাথে। সেটা আমাদের ঘরের জন্য খাবার সোডা পাওয়া যায়, সেটা আমরা খাবারের ব্যাপারে রান্নাতে ব্যবহার করি। ওইটা আপনি হয়তো 2 থেকে 3 চামচ নিয়ে অল্প জল, মানে জল যেন পেটে বেশি না যায়, অল্প জল দিয়ে সে ছাগলটাকে খাইয়ে দিলেন। তার সঙ্গে ইনো ব্যবহার করতে পারেন, খুব ভালো রিলিফ দেয়, খুব তাড়াতাড়ি কাজ করে। বা আপনি মানুষের অনেক মানে এইসব মানুষের ওষুধ ব্যবহার করতে পারেন, ইউনিজাইম যেটা হয় হজমের জন্য আমরা ব্যবহার করে থাকি, ইউনিজাইম ট্যাবলেট দুটো খাইয়ে দিলেন, কিন্তু যখন ওষুধ খাবেন জলটা অল্প প্রয়োগ করবেন, আর ছাগলটাকে বসতে দিলে হবে না।
আপনি সেক্ষেত্রে আপনি বসতে দিলে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। আবার আমরা রুমেনে প্রচুর পাউডার পাওয়া যায় হজমের, সেই পাউডার আপনি মুখে দিলেন, বা যদি খুব দেখবেন যে পেটটা খুব ফেপে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন, একটা কাঠি নিয়ে তার মুখের ভেতরে ভরে দিতে হবে। মুখের ভিতরে ভরে দিয়ে দড়ি বেঁধে এইভাবে ঘুরিয়ে বেঁধে দিতে হবে, যেন সেই কাঠিটাকেও চিপায়। আচ্ছা, চিপাবে। মানে যখনই কোনো ছাগলের মানে হজমের সমস্যা হবে, সে জাফর খাওয়া বন্ধ করে দেবে। আমাদের মানুষের তো মানে বায়ু বেরোয়, ওদের সেটা বেরোয় না, ওদের পেটে জমে জায়গা আছে। যখনই সে মুখটা না থাকবে, ওই যখন ওই কাঠিটাকে যখন কামড়াবে, তখন তার পেটে গ্যাসও কিন্তু বেরিয়ে যাবে, তখন রুমের হবে। যেমন নর্মালি যারা ফার্ম করেছে, অত কিছু প্রশিক্ষণ তারা জানে না, তাদেরকে আমি এগুলো প্রাথমিক চিকিৎসা হিসাবে বলছি। মানে ঘরোয়া ট্রিটমেন্ট এগুলো মানে কার্যকারী, খুব পেট ফেপে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি, সেখানে হয়তো নিডল দিয়ে হাওয়াটা বার করি। সবাই তো পারবে না, হয়তো পারবে না, কোন জায়গাতে ফুটাতে দেবে সবাই পারবে না। সেক্ষেত্রে কি করবে, একটা কাঠি নিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দেবে, যত সে কাঠিটাকে চিবাবে, মুখটা নড়বে, সেক্ষেত্রে গ্যাসটা তত বেরোবে। আচ্ছা, এটা একটা ভালো মানে টেকনিক, কিন্তু হ্যাঁ, আপনাকে ফার্ম করতে গেলে কিছু মেডিসিনও ঘরে রাখতে হবে এমার্জেন্সি হিসাবে। হয়তো দেখবেন রাত্রে অনেক সময় পাল্লা পায়খানা খেতে প্রচুর ছাগল মারা যায়। আমরা অনেক খামারে তো ঘুরি, কিছু খামারি তাদের কিছু সিক্রেট কথা হোক বা তার সফলতা, আবার কিভাবে তারা ট্রিটমেন্ট করছে বা কিভাবে কি করছে, এইগুলো বলতে চায় না, কারণটা কি? শোনেন, বলতে চায় না, তাদের হয়তো ভাবে যে ওইটা বলতে চায় না। শোনেন, আমাকে বহু মানুষ ফোন করে, আর বহু মানুষকে আমি চিকিৎসা করতে গিয়ে আমি কিন্তু নিজে আমার ছাগলকে যে ওষুধ খাই দিই, অন্য কোনো ডাক্তার হয়তো ছাগলের গায়ে সে হাতও দেয় না। আমি কিন্তু এই ব্লাডের সমস্যা যেটা বলছেন, আমি কিন্তু নিজে ইঞ্জেকশনের করে ওষুধ টেনে নিজেই খাই দিই। অনেক ছাগল, অনেক বাড়িতে কিন্তু নিজেই আমি যে ছাগলের অনেক বাচ্চা হওয়ার পর অনেকজন কিন্তু পরিষ্কার করে দেয় না, লেজগুলো ধুয়ে দেয় না, পরিষ্কার করে না। মানে এই বছর আমি ট্রিটমেন্ট করতে গিয়ে মানে এই যে পোকার সমস্যাটা প্রচুর দেখেছি, প্রচুর ছাগলের আমি পোকা কিন্তু নিজের হাতে পরিষ্কার করে দিই, অন্য কোনো ডাক্তার করে। এদের প্রতি অনেক ভালোবাসা আছে বলে আমি করি, কিন্তু এই যে বলছে না, এগুলো ওদের হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে যে বলছে না। আমি ধরেন যেটুকু জানি, আমি যদি কাউকে উপকার করতে পারি, তবে তো আমার দ্বারা যদি 10 জন, আজকে যে এই প্রতিবেদনটা কিন্তু অ্যাকচুয়ালি বানানো, অ্যাকচুয়ালি যে যারা নতুন ভাবে খামার করতে যাচ্ছে বিশেষ করে, তাদের তো অবশ্যই দরকার। হ্যাঁ, যে ধরেন আমি যেটুকু মানে এই যে কষ্টের মধ্যে যেটুকু জ্ঞান অর্জন করেছি, যেটুকু শিখেছি, আমার দ্বারা থেকে যদি 10 জন ইনকাম করে খেতে পাক, তো সে করে খাক। তারা কি আমার পেটের ভাতটা খেতে আসবে? কোনোদিনই পারবে না, তাই না? এই যে আমাদের মানে খান সাহেব বলে একটা ইউটিউবে চ্যানেল আমি দেখবেন, বিহারের, ও তো প্রচুর মানে আপনার ইউপিএসসি যে ট্রেনিংগুলো করতে গেলে কত খরচা হয়, একদম 2.5 লাখ 2 লাখ টাকা খরচা করছে। সেখানে ও 150 টাকা ফি নিয়ে ইউটিউবের মাধ্যমে অনলাইনে ক্লাস করে শেখাচ্ছে। ও বলছে যে আমি যে ছেলেকে বোঝাবো, সে যদি না বুঝতে পারে, যে মানে সে ভুলে দেখি দেখ, আমি একটা টপিক তাকে বোঝাবো, তার ক্ষমতা থাকে, সে ভুলে দেখি দেখ, মানে কীভাবে পড়াচ্ছে। তো কত বিহারে কত মানুষ ওকে ভালোবাসছে। একটা ওইখানে একটা আমরা ভালো চাকরিতে যদি ইয়ে করতে চাই, একটা ডাক্তার লাইনে পড়তে গেলে কোচিং কত টাকা খরচা হচ্ছে, 2.5 লাখ 3 লাখ টাকা খরচা হচ্ছে। সেখানে ও ফ্রিতে করাচ্ছে, 150 টাকা খরচা করা আছে, মানুষ উপকার করছে। তাহলে আমি শিখেছি, আমি যদি আমার দ্বারা থেকে যদি কিছু জন উপকার হয়, আমি তাদেরকে বলবো না কেন? অবশ্যই বলবো। আচ্ছা, মোটামুটি আপনার তো ফার্মটা আস্তে আস্তে অনেকটা ডেভেলপ হয়েছে, হ্যাঁ, তো ভবিষ্যতে আপনার কেমন কি পরিকল্পনা, আরো কি বাড়ানোর ইচ্ছা আছে? আরো ভালো ব্রিড নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি তো আপনার এলাকায় মাল সব বিক্রি করেছেন? হ্যাঁ, এলাকায় মাল বিক্রি করেছি। এত বছর ধরে এলাকায় কোনো মাল? হ্যাঁ, এলাকায় মাল বিক্রি করেছি। মানে কোনো এমনি কোনো তো আপনার তো সোশ্যাল মিডিয়াতে কোনো কোথাও আসেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, যা করেছি লোকাল মার্কেটিং করে আস্তে আস্তে ফার্মটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছি। বাহ, খুব সুন্দর। আচ্ছা দাদা, আমি যদি আপনার নাম্বারটা তো আমার ভিডিওর মধ্যে থাকবে, কেউ যদি যোগাযোগ করে বা কিছু একটা, অবশ্যই আপনি একটু হেল্প করবেন। হ্যাঁ, নিশ্চয়ই হেল্প করব, কারণ আপনার যে অভিজ্ঞতা সত্যি খুবই ভালো লাগলো, অসাধারণ আপনার অভিজ্ঞতা, বা আপনি যে ট্রিটমেন্টের কথাগুলো বলছেন, আমি এখানটা ভিডিওতে আমি নাম বলতে কোনো দ্বিধা নেই। আমি এরকম একটা তাদের ট্রেডারই ঠিকই, কিন্তু ভালো চিকিৎসা করে, সেটা হচ্ছে কেজিএন, নিশ্চয়ই চেনেন অনেকে, তো আপনি কতটা চেনেন আমি জানি না, তো উনিও কিন্তু খুবই ভালো চিকিৎসা করে। তার আর আপনার প্রায় সমতুল্য। আপনার যে চিকিৎসা দেখলাম বা যে ট্রিটমেন্টের যে প্রক্রিয়াগুলো দেখলাম, খুব ভালো। আরেকটা আমি নাম করবো না, ইউটিউবে আছে, আমি দেখি তো, মানে আমাদের ভিডিও দেখি, আরও কিছু ভিডিও আছে তাদেরও দেখি আমি গোর ফার্ম আছে, ওনার ভিডিও দেখতে ক্ষতি নাই, শেখার কোনো শেষ নাই। একদম নাকি, শেখার কোনো শেষ নাই। আমি জানি অনেক কিছু, এখনো শেখার প্রচুর শেখা আছে।
কিছু আমি একটা ফার্মের নাম করবো না, সে ফার্ম আছে যে কিছু আমি এমনি মিথ্যা করে ফোন করেছিলাম, মানে কিছু যে আমি ধরেন আপনাদের দ্বারা থেকে যে ভিডিও আপনারা বানাচ্ছেন, হয়তো আমাদের চ্যানেল থেকে আমাকে কেউ ফোন করলো যে দাদা আমার ছাগলের একটা এরকম সমস্যা হয়েছে, আমি তাদের বলি না আমাকে একটা প্রিমিয়াম চার্জ লাগবে, হয়তো আপনার পেটিএম নাম্বার দিচ্ছি, আমার 1 মাসের জন্য আপনি আমাকে যা জিজ্ঞাসা করবেন আমি আপনাকে বলে দেবো, কিন্তু একটা এক্সট্রা চার্জ লাগবে 500 টাকা হোক, আমার পেটিএমে ভরে দেন। এরকম আছে অনেকজন ফার্মার আছে, নাম করবো না, এরকম অনেক ফার্মার আছে যে কিছু উপদেশ দেওয়ার জন্য পয়সা নেই। আমি দেখেছি আমাকে আমাদের ওইদিকে গ্রাম থেকে বারুইপুর থেকে অনেকজন ফোন করে, একটা ছেলে ফার্ম করেছে, মানে একটা ছেলে ফার্ম করেছে কিছুই জানে না, একদম জিরো, আমার ভরসাতে, মানে আমার বাড়ি কোথায় বীরভূম, তার বাড়ি কোথায় হচ্ছে বারাসাত, আমার মানে ভাই ফোন দ্বারা চিকিৎসা করে ফোনে ওকে ইঞ্জেকশন দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু ফোনে শিখিয়েছি, বলে শিখিয়েছি, সে আমার ক্ষমতাতে ফার্ম চালাচ্ছে, মানে ভালো ব্রিড নিয়ে ফার্ম চালাচ্ছে, মানে শিরোহি গুজিরি আর্মি, যখনই কোনো সমস্যা হয় অল টাইম ফোন করে। আমি কোনদিন বলি না যে আমি ব্যস্ত আছি, যদি খুব চাপ থাকে আমি একটু পরে ফোন করে বলি একটু যে ট্রিটমেন্ট, ওকে ইঞ্জেকশন দেওয়া পর্যন্ত আমি ফোনে শিখিয়েছি যে কীভাবে ইঞ্জেকশন দেবে, শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যে প্রিমিয়াম মানে প্রাথমিক চিকিৎসাটা শেখো। যখনই কোনো সমস্যা হয়ে যায়, জটিল সমস্যা হয়ে যায়, সেদিন আমাকে ফোন করেছিল দাদা আমার একটা ছাগলের বাচ্চা হবে, বারুইপুর থেকে ফোন করেছিল, দাদা আমার বাচ্চা হবে কিন্তু মানে সাপ ভাঙছে, কিন্তু যে আমি কিছু বুঝতে পারছি না। আমি বললাম শোনেন আপনি তো আমি বলি যে আপনি পারবেন না হয়তো ঘরে, তাতে আমাদের এখানে একটা লোকাল ডাক্তারকে রাখুন, দেখবেন যে ওর মনে হয় বাচ্চাটা হবে, হয়তো কোনো সমস্যা হচ্ছে, হয়তো বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে কিংবা কিছু সমস্যা হয়েছে, উনি ডাক্তার থেকে নিয়েছে, হ্যাঁ বাচ্চাটা হয়তো বিটেলের সঙ্গে ক্রস করছে, ছোটো ছাগল, বাচ্চা অনেক বড়, ওই জন্য পার করতে একটু কষ্ট হয়ে যায়। দেখে দিলাম যে উপকারটা হলো না, ওই জানতেই পারতো না, মরে যেত ছাগলটা, আর বাচ্চা পেটে মরে যাওয়া মানে খুব সমস্যা। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলে এরকম একটা প্রতিবেদন দিলেন, তো আপনি ভালো থাকবেন। এবং আপনার আরেকটা কথা আমি বলতে চাই, দুটো কথা বলতে চাই, নতুন খামারে করতে চাই, দুটো কথা বলবো। ছাগলের ফার্ম করে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ছাগলদের মেন সমস্যা, আমি দুটো বলছি, মানে নর্মাল যেটা মেন সমস্যা, একটা হচ্ছে কৃমি আর ঠান্ডা, এই দুটোকে মানে যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু সাকসেস হবে। ডিওয়ার্মিংটা করতে হবে ছাগলদের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাগলদের পেটে যদি কৃমি থাকে, আর এই ঠান্ডার সময় ওরা ঠান্ডাটা সহ্য করতে পারে না, আর এই কৃমিটা যদি ডিওয়ার্মিংটা ঠিক টাইমে যদি করা হয়, মানে একই ওষুধ দিয়ে করলে হবে না, বারবার অন্য ওষুধ দিয়ে করতে হবে, তাহলে পরে সে লাভবান হতে পারে। আচ্ছা, মানে ডিওয়ার্মিংটা ঠান্ডা আর মানে এটা করতে হবে, আর ম্যাক্সিমাম ভ্যাকসিন তো করতেই হবে, বেশি কোয়ান্টিটিতে ছাগল পাললে তো ভ্যাকসিন করতে হবে, অবশ্যই করতে হবে, ভ্যাকসিন করতে হবে। তাছাড়াও যদি কোনো কেউ সমস্যা হয় তো আমাকে ফোন করবে, আমি বলে দেবো, অবশ্যই। ঠিক আছে দাদা, নমস্কার।